একবার ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি খবরে দেখলেন বাংলাদেশ সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। কি অবাক হলেন? না হয় একবার ধরেই নিন না, বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গিয়েছে। তখন কি হবে? পুরো বিশ্ব স্তব্ধ। ভারত, চীন, আমেরিকা সবাই একসাথে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ এটা কিভাবে সম্ভব করলো? কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, তাহলে এটা কি বাংলাদেশের জন্য শক্তি হবে নাকি উল্টো বিপদ ডেকে আনবে? আজকের ভিডিওতে আমরা জানবো, বাংলাদেশ যদি সত্যি পারমাণবিক শক্তিধর দেশ হতো, তাহলে দেশের ভবিষ্যৎ কেমন হতো। চলুন প্রথমে আমরা জেনে নেই পারমাণবিক বোমা আসলে কি। পারমাণবিক বোমা হলো পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোর মধ্যে একটি। এটা কাজ করে পরমাণুর ভিতরের শক্তি ব্যবহার করে, যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বা ফিউশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহৃত হয় এই অস্ত্র। তখন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমা ফেলে। একটা বোমা পুরো একটা শহরকে ধ্বংস করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। আজকের দিনে পারমাণবিক অস্ত্র শুধু যুদ্ধের জন্য নয়, এটা একটা ডিটারেন্স, মানে অন্য দেশকে ভয় দেখানোর একটা শক্তি। বর্তমান বিশ্বে 9টি দেশ এই পারমাণবিক অস্ত্রের মালিক। তারা সবাই এই বোমা বানিয়েছে কারণ একটাই, নিজেকে নিরাপদ রাখা এবং ক্ষেত্র বিশেষে অন্যকে ভয় দেখানো। যেমন ভারত ও পাকিস্তান, এই দুই শত্রু ভাবাপন্ন দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় তাদের মধ্যে সংগঠিত হওয়া অসংখ্য যুদ্ধ সরাসরি বড় যুদ্ধের দিকে আর ধাবিত হয়নি। এই থিওরিকে বলা হয় মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন, মানে তুমি আমাকে মারলে আমিও তোমাকে শেষ করে দেব। আর তাই তো কেউই আর পারমাণবিক যুদ্ধ শুরু করতে সাহস পায় না। পারমাণবিক অস্ত্রধারী 9টি দেশ হলো ইউনাইটেড স্টেটস, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া এবং ইসরায়েল। এদের মধ্যে প্রথম 5টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য, যারা 1 জানুয়ারি 1967 এর আগে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছিল। তারা হলো নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি NPT এর অধীনে চুক্তি অনুযায়ী অফিসিয়ালি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ। আর NPT হলো 1970 সালে প্রণীত এবং 1995 সালে অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ একটি চুক্তি, যা 191টি পক্ষভুক্ত রাষ্ট্রসহ একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি, যেখানে পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্রসমূহ পারমাণবিক অস্ত্র অর্জন বা উৎপাদন না করতে সম্মত হয়। কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের অধিকার সবারই থাকবে। অন্যদিকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো তাদের পারমাণবিক অস্ত্রাগার হ্রাস করার অঙ্গীকার করে। বাকি 4টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনোই এই চুক্তিতে স্বাক্ষর করেনি। আর উত্তর কোরিয়া 2003 সালে এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। এখন যদি আমরা এই 9টি পারমাণবিক শক্তিধর দেশকে আরও গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় শুধু অস্ত্র থাকাই নয়, বরং কার কাছে কত অস্ত্র আছে এবং কে কতটা শক্তিশালী সেটাই আসল খেলাটা নির্ধারণ করে। বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই দুই দেশের কাছেই। এই দুই দেশ মিলেই পৃথিবীর মোট পারমাণবিক অস্ত্রের প্রায় 85 থেকে 90% নিয়ন্ত্রণ করে। ধারণা করা হয় রাশিয়ার কাছে প্রায় 5500 প্লাস এবং যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 5000 প্লাস ওয়ারহেড রয়েছে। এই সংখ্যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এরপরেই আছে চায়না, যার স্টক তুলনামূলক কম হলেও দ্রুত তা বাড়ছে এবং প্রযুক্তিগতভাবে তা অনেক আধুনিক। ইউরোপের মধ্যে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম ছোট কিন্তু অত্যন্ত উন্নত ও নির্ভুল পারমাণবিক সক্ষমতা ধরে রেখেছে।
অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া ও পাকিস্তান এই দুই দেশই প্রায় 150 থেকে 170টির মতো পারমাণবিক অস্ত্রের মালিক বলে ধারণা করা হয় এবং তাদের মধ্যে উত্তেজনা প্রায়ই বিশ্বকে চিন্তায় ফেলে দেয়। উত্তর কোরিয়া তুলনামূলকভাবে কম সংখ্যক অর্থাৎ 30 থেকে 50টি পারমাণবিক বোমার অধিকারী বলে মনে করা হয়, কিন্তু উত্তর কোরিয়ার অপ্রত্যাশিত নীতি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরো অঞ্চলের জন্য বড় ঝুঁকি তৈরি করে। অপরদিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ধারণা করা হয় তাদের কাছে 80 থেকে 100টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এবার আসি মূল প্রশ্নে, বাংলাদেশ যদি পারমাণবিক বোমা বানাতো তাহলে কি হতো? প্রথমেই দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স পুরো বদলে যেত। ভারত আর পাকিস্তানের মাঝখানে নতুন একটি পারমাণবিক শক্তিধর দেশ বাংলাদেশ। এতে ভারতের কৌশলগত চাপ বেড়ে যেত আর চীন হয়তো বাংলাদেশের প্রতি আরও আগ্রহী হয়ে উঠত। বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে যেত। কিন্তু এখানেই শেষ না, এই শক্তি অর্জনের সাথে সাথে শুরু হতো নতুন এক সমস্যা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বাংলাদেশ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করত তাহলে প্রথমেই বিরোধিতা করত ইউনাইটেড নেশনস এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, কারণ বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চুক্তি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি NPT এর সদস্য, যেখানে নতুন দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে নিরুৎসাহিত করা হয়। আর তাই এটা করলে আন্তর্জাতিক আইন ভাঙ্গা হতো, যার ফলে বাংলাদেশের উপর নেমে আসতো বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ফলে বিদেশি বিনিয়োগ কমে যেত, ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হতো। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যা অর্থনীতির মেরুদণ্ড, সবচেয়ে বড় ধাক্কা খেত। অর্থনৈতিক প্রভাব। একটা পারমাণবিক প্রোগ্রাম চালাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এই টাকা বাংলাদেশ কোথা থেকে পাবে? সরকারকে হয়তো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং অন্যান্য খাত থেকে বাজেট কমাতে হতো। তার মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটা হতো একটা বোঝা। আর তার সাথে যদি আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা যোগ হতো তাহলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পঙ্গু হয়ে পড়তো। পারমাণবিক অস্ত্রকে অনেকেই চূড়ান্ত নিরাপত্তা হিসেবে দেখে, কারণ এর মূল ধারণা হলো ভয় দেখিয়ে যুদ্ধ ঠেকানো। এই ধারণাকে আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, অর্থাৎ একটি দেশ আক্রমণ করলে অন্য দেশের পাল্টা আঘাতে দুই দেশই ধ্বংস হয়ে যাবে। আর তাই তো কেউই পারমাণবিক যুদ্ধ করতে সাহস পায় না। আর এই কারণেই ইন্ডিয়া এবং পাকিস্তান ছোট ছোট যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কখনো পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়নি। কিন্তু এই নিরাপত্তা আসলে এক ধরনের ভয়ঙ্কর ভারসাম্য, যেখানে শান্তি টিকে আছে ধ্বংসের আতঙ্কের উপর। ইতিহাস দেখলে বোঝা যায় ভুল বুঝাবুঝি, প্রযুক্তিগত ত্রুটি বা মানুষের ভুল সিদ্ধান্ত কতটা বিপজ্জনক হতে পারে। কারণ আধুনিক পারমাণবিক অস্ত্রগুলো জটিল কম্পিউটার সিস্টেম, স্যাটেলাইট এবং রাডার সিগন্যালের উপর নির্ভরশীল। যদি কখনো কোনো সিস্টেম ভুল সংকেত দেয়, যেমন শত্রুরা পারমাণবিক বোমা ছুঁড়ে ফেলেছে, এরকম অ্যালার্ম বেজে ওঠে, তাহলে কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে ভুল সংকেতের কারণে যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন কর্মকর্তার বিচক্ষণতার কারণে তা ঠেকানো গেছে। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বড়। একটি ছোট্ট ভুল, একটি দুর্ঘটনা, এমনকি একটি সীমিত পারমাণবিক বিস্ফোরণও লাখো মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। শুধুমাত্র পারমাণবিক বিস্ফোরণই নয়, এরপরে আসে রেডিয়েশন, যা বছরের পর বছর মানুষ, কৃষি এবং পরিবেশকে ধ্বংস করে দেয়। এর সঙ্গে যোগ হয় সাইবার নিরাপত্তার বিষয়। আজকের দিনে যুদ্ধ শুধুমাত্র মাঠেই নয়, অনলাইনেও হয়। যদি কোনো হ্যাকার গ্রুপ বা শত্রু রাষ্ট্র পারমাণবিক সিস্টেমে ঢুকে পড়ে, তাহলে তারা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। ডেটা চুরি, সিস্টেম বিকল করা, এমনকি ভুল নির্দেশ পাঠানো পর্যন্ত সম্ভব। আরেকটি বড় আশঙ্কা হলো এই প্রযুক্তি যদি কখনো কোনো ভুল হাতে চলে যায়, অর্থাৎ কোনো চরমপন্থী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি কখনো পারমাণবিক উপাদান পেয়ে যায়, তাহলে সেটা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই কারণেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA বিশ্বজুড়ে পারমাণবিক নিরাপত্তা কঠোরভাবে পর্যবেক্ষণ করে। এখন
এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি সংবেদনশীল অঞ্চলে অবস্থিত। একদিকে পারমাণবিক শক্তিধর ভারত, কাছাকাছি পাকিস্তান ও চীন, আর তাই কোনো আঞ্চলিক সংঘাত হলে এর প্রভাব সরাসরি বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা থাকে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ কোনো সামরিক জোটে অন্তর্ভুক্ত নয় এবং নন নিউক্লিয়ার অবস্থান বজায় রেখে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেছে, যা বর্তমানে সবচেয়ে নিরাপদ কৌশল। কারণ যদি বাংলাদেশ এই দৌড়ে নামতো, তাহলে শুধু অর্থনৈতিক চাপই না, বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারত। আর তাই তো শেষ পর্যন্ত বোঝা যায়, পারমাণবিক শক্তি যতটা ক্ষমতার প্রতীক, ঠিক ততটাই এটি এক ভয়ঙ্কর দায়িত্ব এবং ঝুঁকির নাম। আর তাই তো বাস্তবে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না, বরং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি যেমন বিদ্যুৎ উৎপাদন এই দিকে এগুচ্ছে, যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, যা দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। এটাই বাস্তবসম্মত এবং নিরাপদ পথ। সবশেষে একটা বিষয় পরিষ্কার, পারমাণবিক অস্ত্র কখনোই শুধু শক্তি নয়। এটা একদিকে যেমন প্রতিরক্ষা দেয়, অন্যদিকে ততটাই বড় অনিশ্চয়তা তৈরি করে। বাংলাদেশের মতো দেশের জন্য প্রশ্নটা তাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি এমন একটা শক্তি চাই যার প্রতিটি মুহূর্তে ভুলের মূল্য হতে পারে পুরো জাতির ভবিষ্যৎ?